তুমি যে এই হত্যাকাণ্ড করেছো তা তুমি স্বীকার করেছো তো? জি, আমি আমার অপরাধ স্বীকার করতেছি। ঠিক আছে, তুমি যখন তোমার অপরাধ স্বীকার করে নিয়েছো, তাই আমি তোমাকে মৃত্যুদণ্ড আর দিলাম না, তোমাকে 15 বছরের কারাদণ্ড দিলাম। এই বলে জজ চলে যায়। এইদিকে পুলিশ আকাশকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। এইদিকে থানায় আবির আসে, সাথে আরো কিছু লোকজন। বস, এটা কি করলেন? আবির, তুমি কি জানো না আমি কোনো কিছু করলে অনেক ভেবে চিন্তে করি? সে সবটা তো আমি জানি। তাই বললে এরকমভাবে 15 বছর যদি আপনাকে কারাগারে থাকতে হয়, তাহলে তো আপনার কি রকম অবস্থা হবে ভেবে দেখেছেন? আমি ভেবে চিন্তে কাজ করি। এখন আমি যা যা বলতেছি তোমাকে, তুমি ঠিক তা তা করবে। জি বলেন, কি কি করতে হবে আমাকে? এরপর আকাশ আবিরকে ওর পরবর্তী প্ল্যান সম্পর্কে বলতে থাকে। আবিরও সবটা ভালো করে বুঝে নেয়। আমি তাহলে কাল দেখা করার সময় নিয়ে আসব। এরপর বাকিটা আমরা বাইরে করে নিব। ঠিক আছে, যাও তাহলে। এইদিকে আবির চলে যায়। অন্যদিকে আকাশ কি কি বলেছে আবিরকে তা হয়তো অনেকে জানতে চান, কিন্তু চিন্তা করবেন না, আপনারা সব কিছুই জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। একটু পরে আবির ওদের আস্তানায় চলে আসে। ওখানে আবিরকে দেখে বসের কোনো খবর পেয়েছেন? হুম, পেয়েছি। কাল ওনাকে সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হবে। তাই তোমরা ওই জিনিসটা তাড়াতাড়ি করে খুঁজে বের করো। কি এটা? তোমাকে নাম আর ছবি পাঠিয়ে দিয়েছি। তোমরা যত তাড়াতাড়ি পারো ওইটার ব্যবস্থা করো। ঠিক আছে বস, কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। এইদিকে লোকেরা তো সবটার ব্যবস্থা করতে থাকে। অনেকটা সময়ের পরে ওরা ওই জিনিসটা খুঁজে এনে আবিরের হাতে দেয়। আবির ওই জিনিসটা নিয়ে আকাশের কাছে দেয়। এই নিন বস, এবার বলুন পরবর্তী প্ল্যান কি? এরপর আকাশ আবিরকে পরবর্তী প্ল্যান বলতে থাকে। সবটা শুনে আবির সে অনুযায়ী কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে কিছু পুলিশ এসে আকাশকে নিয়ে রওনা দেয় সে জেলের দিকে। পরে একটা জ্যাম পড়ে। তখনই আকাশ ইশারা করলে আবির আর ওর লোকেরা একে একে গুলি করতে থাকে। এতে সবগুলো পুলিশও মারা যায়। ওদের সাথে সাথে আকাশেরও গুলি লাগে। এরপর আবির ওর লোকেদের নিয়ে সেখানে থেকে চলে যায়। এখন হয়তো বলবেন এটা আবার কেমন কথা, আকাশের লোক তো আবির, তাহলে আবির কেন আকাশকে মেরে ফেলবে? কিন্তু এখানেই তো রহস্য লুকিয়ে আছে, যা আপনারা জানবেন আরও পরে। কিছুক্ষণের মধ্যে ওখানে অ্যাম্বুলেন্স আর পুলিশ এসে দেখে গাড়িতে থাকা সবগুলো পুলিশ তো মারা গিয়েছে, সাথে আকাশও। কে করলো ওদের উপর হামলা? স্যার, হয়তো আকাশের কোনো শত্রু হবে। আচ্ছা, আকাশ আদেও মরেছে কিনা তা আগে ভালো করে শিওর হয়ে নে। জি স্যার, নিতেছি। পুলিশের হাবিলদার চেক করে দেখে আকাশ নিঃশ্বাস নিচ্ছে না, সেজন্য মৃত ভেবে নেয়। স্যার, ও তো মারা গেছে। তাহলে ওদের লাশ মর্গের জন্য পাঠিয়ে দে। জি স্যার, নিয়ে যাচ্ছি। হাবিলদার ওখানে থাকা বডিগুলো নিয়ে চলে আসে ওখান থেকে হসপিটালের দিকে। ওখানে ডক্টর আবার সবগুলো বডি চেক করে জানায় এখানে সবাই মৃত। এখন প্রশ্ন হচ্ছে আকাশ কি সত্যি মৃত, না এটা ওর কোনো চালাকি? তবে এই সব প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন অনেকটা পরে। ততক্ষণে আমরা জেনে আসি আকাশের এরকম ভয়ঙ্কর মাফিয়া হয়ে ওঠার রহস্য কী ছিল, তা জেনে আসি ততক্ষণে। অতীত ফ্ল্যাশব্যাক। ছোটবেলায় আকাশ কলেজে গাড়ি করে যাওয়ার জন্য ওর বাবার কাছে অনেক বায়না করত। কিন্তু আকাশের বাবা তখন একজন রিপোর্টার ছিলেন। উনি মাসে বেতন অনেক কম পেয়ে থাকেন। তা নিয়ে ওনার মোটামুটিভাবে খরচ চলে যেত। একদিন উনি বাসায় আসে, কিন্তু ওনার মুখটা অনেক ভয়ের ছাপ ছিল। সেজন্য কি হয়েছে আব্বু, তুমি এরকম করে আছো কেন? আমাদের এই শহরটা ছেড়ে দিতে হবে। কেন আব্বু, কি হয়েছে? তোমাকে এভাবে চিন্তিত কেন দেখাচ্ছে? কি হয়েছে আব্বু, বলো আমাকে। ওগো, কি হয়েছে বলো তো? কয়েকদিন আগে আমি একটা লোকের নামে আর্টিকেল লিখছিলাম। ওই লোকটা এখন আমাকে মারতে চায়। কি হলো আব্বু, আমরা পুলিশকে জানাই ব্যাপারটা? আমি ওদের কাছেও গিয়েছিলাম, কিন্তু ওরা কোনো সমাধানও করতে পারেনি। উল্টো ওরা আমাকে এখান থেকে বের করে দিয়েছে, কেননা ওরা নিজেই ওই লোকটাকে ভয় পায়। কি বলো আব্বু, লোকটা কি এতটাই সাংঘাতিক?
অনেক সাংঘাতিক একটা লোক, সেজন্য তো বললাম আমরা এই বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাই। তাহলে কি আজকেই যাবে নাকি কালকে যাবে? রাতের মধ্যে তোর চাচার কাছে যাব। তাহলে চাচাকে কল দিয়ে জানিয়ে দিবে কি? এখন কোনো কিছু জানানোর দরকার নেই। তাহলে আমি ব্যাগপত্র গুছিয়ে রাখি। ঠিক আছে, তাই কর। কিছুক্ষণের ভেতরে ওরা ব্যাগ গুছিয়ে রেখে দেয়। এই বলে এইদিকে বাসা পুরোটা তালা মেরে ওনারা বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে একটা গাছ পড়ে থাকতে দেখে ওনারা মোটামুটি ভয় পেতে থাকে। সামনে তো কেউ গাছ ফেলে রেখেছে মনে হচ্ছে। কেউ ফেলবে কোনো? তাছাড়া বাড়ি দেখছিস না, বৃষ্টি হচ্ছে, ঝড়ে এসে পড়তে পারে। ওটা তো সরাতে হবে। ওনারা নিচে নেমে দেখতে থাকে কিছু গাছ অনেক ভারী, সেজন্য ওনারা তা পারছেন না। তখনই আব্বু আমি দেখি সামনে কাউকে পাই কিনা। ঠিক আছে, দেখে আয় তাহলে। আকাশ সামনে এগিয়ে দেখতে থাকে কিছু বাইরে অনেক বৃষ্টি পড়তে থাকে, সেজন্য মানুষ নেই বললেই চলে। তাও আশেপাশে দেখতে থাকে। 15 মিনিট পরে আকাশ আবারও ওদের গাড়ির কাছে ফিরে আসে। এসে দেখে ওর বাবা মা সাথে ড্রাইভার শুয়ে আছে আর ওদের শরীর থেকে রক্ত পড়তে থাকে। এইগুলো দেখে আকাশ চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু বৃষ্টির কারণে সে কান্না বেশি দূর যেতেও পারেনি। তখনই আকাশের আব্বুর একটু জ্ঞান ছিল। আব্বু তোমাদের এই অবস্থা কে করেছে আব্বু? আকাশ, তুই এখান থেকে পালিয়ে যাও, নয়তো ওরা তোকে বাঁচতে দেবে না। আব্বু ওরা কারা ছিল? আকাশের বাবা ওই আর্টিকেল আকাশের হাতে দিয়ে ওখানেই মারা যায়। ওই আর্টিকেল নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে ওর কাকাদের বাসাতে। ওখানে আকাশকে এরকম অবস্থায় দেখে ওর কাকা কাকি তো অবাক হয়ে যায়। আকাশ, তোর একই অবস্থা হলো? কাকা তোমাদের সব পরে বলতেছি, আগে আমি ভিতরে আসি। আমি এইগুলো চেঞ্জ করে নেই আগে। ঠিক আছে, আয় তাড়াতাড়ি করে। আকাশ ভেতরে এসে ওর ভেজা শার্ট প্যান্ট পাল্টে নেয়। পাল্টানো শেষ হলে এবার বল কি হয়েছে? কাকা আমার অনেক খিদে লেগেছে, আমাকে আগে কিছু খেতে দাও। আকাশকে ওর কাকি খেতে দেয়। খাওয়া শেষ করার পরে ওনারা আকাশের সাথে কথা বলতে থাকে। আকাশ ওনাদের সব কিছু বলতে থাকে, কিভাবে কি হয়েছে না হয়েছে সবটা বলতে থাকে। ওনারা সবটা শোনার পরে কান্না করতে থাকে, কেননা শত হলেও নিজের আপন ভাই ভাবির মৃত্যুর কথা যে শুনেছে। আকাশ, তুই তাহলে রুমে এসে ঘুমায় পড়। ঠিক আছে কাকা। রুমে এসে শুয়ে পড়ে। এইদিকে দিন যেতে থাকে। আকাশ আগের মতোই আছে, কোনো কথাবার্তা নেই, একদম চুপচাপ ভাবে থাকে। এভাবে 7 দিন পার হয়ে যায়। আকাশ মোটামুটি এখন কিছুটা ঠিক হয়ে আসে। ঠিক হওয়ার পরে এখন ঠিক আছিস তো? হ্যাঁ কাকা এখন কিছুটা ঠিক আছি। তাহলে খেয়ে নে এখন। আমি কাল তোকে এখানে একটা কলেজে ভর্তি করিয়ে দিব। এইদিকে আকাশের খাওয়া শেষ করে রাতে ঘুমিয়ে পড়ে। তখন আকাশের কাকা ওর স্ত্রীকে আকাশের ব্যাপারে বলতে থাকে। আচ্ছা, আকাশের কাল কলেজে ভর্তি করাইতে নিয়ে যাব। তুমি যে ওকে ভর্তি করবে, তা এত ডলার তুমি পাবে কোথায়? পাবো কোথায় মানে? সব ডলার তো তোমার কাছেই থাকে। আমার কাছে থাকলেই কি তোমাকে দিয়ে দিতে হবে? ওকে ভর্তি করাতে তো ডলার লাগবে। ওই ছেলের পেছনে আমি কোনো ডলার খরচ করতে পারবো না। কেন, সমস্যা কি? তুমি নিজেই তো কম ডলার রোজগার করো, তা দিয়ে তো আমাদেরই ঠিক মতো হচ্ছে না। তাই বলে নিজের ভাতিজাকে এভাবে না পড়িয়ে রাখবো? একটা কাজ করো, তুমি ওকে তোমার সাথে দোকানে নিয়ে যাও। তুমি তো এমনিতেই দোকানে লোক রেখেছো একটা, ওই লোককে তুমি বের করে দিয়ে আকাশকে দিয়ে সে কাজগুলো করিয়ে নাও। শেষ ওকে দিয়ে এইসব করাবো? তা তোমার কি মনে হয় আমি ওই ছেলেকে এমনি এমনি রান্না করে খাওয়াবো? তা তুমি ভাবলে কি করে? আচ্ছা, আমাদের তো কোনো ছেলেও নেই। ওকে অন্তত নিজের ছেলের বলে তো রেখে দিতে পারো। তার কোনো দরকার নেই। নিজের ছেলে আর পরের ছেলের মধ্যে অনেক তফাৎ আছে। এতটা নিষ্ঠুর তো তুমি কয়েকটা দিন আগেও ছিলে না। ছিলাম না এই কারণেই, কেননা তুমি তো আমাকে এতদিন বলনি আকাশ যে এখানেই থাকবে এখন থেকে। ও তো নিজের পরিবারেও যেতে পারবে না। ওই বাড়িতে ফিরে এসেও ও তো কোনো কিছুই পাবে না। তার উপর ও বাড়িতে ফিরলে ওকে মেরেও ফেলতে পারে। তা দিয়ে আমি কি করব? এমনিতেই সংসারে আমি কাজ করতে করতে শেষ।
সেজন্য ওকে যদি এই বাসায় থাকতে হয় তাহলে তোমার সাথে ওকে দোকানে যেতে হবে, তাইলেই ও বাসায় থাকতে পারবে, নয়তো ওকে আমি কোনোভাবেই এই বাসায় রাখবো না। আমি ওকে নিজের মুখে বলতে পারবো না, তুমি বলতে পারলে বলে দিও। ঠিক আছে, বলে দিব কালকে। পরের দিন আকাশ যখন কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হবে তখন আকাশের কাকি ওখানে আসে। এসেই আকাশ, কোথায় যাচ্ছিস? এই তো কাকি, আমরা তো কলেজে যাচ্ছি। কলেজে কেন? আমার তো পড়াশোনা এখনো শেষ হয়নি, সেজন্য যাচ্ছি ওখানে ভর্তি হতে। দেখ আকাশ, তুই তো দেখছিস তোর কাকা একটা দোকান চালিয়ে কোনো মতো আমাদের এই সংসারটা চালাতে থাকে। এখন তুই যদি এরকমটা করতে থাকিস তাহলে তো আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাবে। তুমি চুপ করবে? তাহলে কাকি, আমি কি এখন ভর্তি হব না? এখন আর তোকে পড়াশোনা করতে হবে না, তুই বরং দোকানে তোর কাকার কাজে সাহায্য কর। আমার সাথে তো দোকানের লোক আছেই। তুমি চুপ করো, তোমাকে এই ব্যাপারে কোনো কিছু বলতে হবে না, আমি দেখে নিব কি করা যায় এখন। ঠিক আছে, আমি তাহলে এখন কি করব? তুমি আকাশকে নিয়ে দোকানে যাও, ওখানে ওকে কাজগুলো বুঝিয়ে দিতে থাকো আস্তে আস্তে। ঠিক আছে, তাই হবে। আকাশ, চল তাহলে। কাকা, তুমি একটু দাঁড়াও, আমি এইগুলো তাহলে চেঞ্জ করে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে। এইদিকে আকাশ রুমে এসে চেঞ্জ হয়ে চোখের পানি ঝরাতে থাকে, কেননা কাকি যে আকাশকে এইভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবে তা তো উনি করবে না। যা আজকে ওনার সাথে কথা বলার পরেই আকাশ বুঝতে পারে, সেই জন্য চোখের পানি মুছিয়ে নিচে এসে ওর কাকার সাথে চলে আসে দোকানে। আপনাদের তো বলতে ভুলে গিয়েছি, আকাশের কাকার একটা দোকান আছে যেটা মূলত গ্যারেজ। এখানে গাড়ি ঠিক করা হয়। গাড়ি ঠিক করার জন্য এখানে আলাদা মিস্ত্রির তো রাখা হয়, কিন্তু ওদের যন্ত্রপাতি দেওয়ার জন্য একজন লোক রাখা হয়েছিল। কাকা ওখানে এসে আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবার সাথে পরিচয় হওয়ার পরে আকাশ, তুই আমার সাথে ভিতরে আয়। জি কাকা, বলেন। আচ্ছা, তুই কি পড়বি সামনের দিকে? তাছাড়া তুই না বলেছিলি আর 5-6 মাস পড়লে তোর কলেজের পড়া শেষ হবে? জি কাকা। তাহলে একটা কাজ করি আমি। কি কাজ কাকা? আমি তোকে যে কলেজে ভর্তি করাতে চেয়েছিলাম সেই কলেজটা কিন্তু সামনেই আছে। কিন্তু এখন আমাকে এইসব বলে কাজ কি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কিন্তু কাকি যদি জানতে পারে? আমি লুকিয়ে তোকে ওখানে ভর্তি করিয়ে দিব। ও কিভাবে জানবে? ও তো এখানে কখনো আসে না। তাছাড়া তোর ক্লাস হবে অল্প সময়ের ভিতরে। ক্লাস শেষ করে এখানে টুকটাক কাজকর্ম করে এখান থেকে তুই যখন বাসায় যাবি তখন ওখানে বাকি পড়া পড়ে নিতে পারবি। কিন্তু কাকি যখন দেখবে আমি পড়তেছি তখন তো অনেক কথাই জিজ্ঞাসা করবে। বলবি তোর আগের পড়াগুলোই পড়ছিস। ঠিক আছে। আমি দেখি আজকে রোজগার দিয়ে কিছু একটা করতে পারি কিনা। এইদিকে ওই দিন আকাশও মোটামুটিভাবে কাজ করতে থাকে। কাজ করার একটা পর্যায়ে আকাশ নিজেও শিখতে থাকে কিছু কিছু। ওই দিন তেমন কোনো রোজগার হয়নি। পরের দিন ভালো রোজগার হয়েছে বলে উনি আকাশকে নিয়ে কলেজে আসে, ওখানে ভর্তি করিয়ে দেয়। ভর্তি করানোর পরে তাহলে এবার খুশি তো? আমার তো ভয় হচ্ছে কাকিকে নিয়ে, উনি যদি জানতে পারে তাহলে তো আমার অবস্থা শেষ করে দিবে। তোর কাকি জানবে না, বাসায় আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই কাজ করে যাবি, তাহলে কোনো কিছুই বুঝতে পারবে না। কাকি যদি কখনো এখানে আসে? যদি কখনো এখানে এসে তোকে না পাই তখন আমি বলে দিব একটা কথা। কি কথা বলবে? বলবো যে তুই গাড়ির পার্টস কেনার জন্য তোকে একটা জায়গায় পাঠিয়েছি। তাছাড়া ও তো এখানে অপেক্ষা করবে না সত্যি তোকে পাঠিয়েছি কি না। তাছাড়া এই মোবাইলটা তোর কাছে রেখে দে, আমি যদি কল দিয়ে বলি তাহলে তুই ওই দিন অনেক লেট করেই ফিরবি। ঠিক আছে। এইভাবে দিন যেতে থাকে। আকাশ ওর পড়াশোনা করতে থাকে। কয়েকটা মাস যাওয়ার পরে হঠাৎ করে কতগুলো লোক আসে গ্যারেজে গাড়ি নিয়ে। ওদের দেখে আকাশ কিছুটা ভয় পায়, কেননা সবার হাতেই বন্দুক ছিল। ওদের হাতে বন্দুক দেখার পরে কাকা, এখানে তো অনেক লোক এসেছে বন্দুক হাতে নিয়ে। কি বলিস? চল তো দেখি। উনিও এখানে আসে। এসে দেখে সবার হাতে প্রায় বন্দুক আছে। তা দেখে ওনার এখানে থাকা বাকিরাও একটু অবাক হয়, সাথে আকাশের কাকাও। কি ব্যাপার, আপনারা কারা? আমরা কারা তা তোর কি কাজ?
আমরা এখানে কেন এসেছি সেটা জিজ্ঞেস কর। জি বলেন, কেন এসেছেন? এখানে আমাদের 2টা গাড়ি আছে, এইগুলো এখনই ঠিক করে দিবি। কি সমস্যা হয়েছে গাড়ির? সমস্যা বলতে গাড়ি হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আচ্ছা, আমাকে কিছুটা সময় দিন, দেখে দিচ্ছি। এদিকে সব কাজ ফেলে রেখে ওই 2টা গাড়ি ঠিক করতে থাকে। 1 ঘন্টা লাগলো তা ঠিক করতে। ঠিক করা হয়ে গেলে আপনাদের গাড়ি ঠিক হয়েছে। এই তোরা গাড়িগুলো বের কর এখন। কি ব্যাপার, আপনি কেন আমাদের সাথে এসেছেন? কাজের ডলার তো দিলেন তোর কি জানের কোনো মায়া নেই? না, এতটা সময় নিয়ে কাজটা করে দিলাম, এখন যদি ডলার নাই দেন তাহলে আমি চলবো কি করে? তোর কি জানের কোনো মায়া নেই? যদি তোকেই মেরে ফেলি তাহলে তো তুই আরো বেশি চলতে পারবি না। তা সে ব্যবস্থা করবো নাকি? তা করতে হবে না। এই তো ভালো। এই বলে লোকগুলো চলে যাওয়ার পরে উনি গ্যারেজে আসে। ওনার এরকম বেজার মুখ দেখেই বুঝতে পারে থাক কাকা, তোমার কোনো ক্ষতি করেনি, এতেই ভালো হয়েছে। এরা ক্ষমতা নিয়ে কিভাবে যে তার অপব্যবহার করে তা তো বোঝাই মুশকিল। কিন্তু কাকা, তোমার কোনো ক্ষতি ওরা করেনি, এটাই ভালো হয়েছে। তুই তাহলে বাসায় এসে খাবার খেয়ে আমার জন্য খাবার নিয়ে আয়। ঠিক আছে কাকা। ওখান থেকে বের হয়, চলে আসে বাসায়। এসে দেখে ওর কাকি ওর জন্য প্লেটের মধ্যে ভাত বেড়ে রেখেছে। কাকি, প্রতিদিন আমাকে একই তরকারি দাও কেন? তুই কোন নবাবজাদার বেটা যে তোকে আলাদা আলাদা ভাবে তরকারি দিব আমি? প্রতিদিন অল্প একটু ভাত আর একটা ডিম দিয়ে ভাত খেতে দাও। এরকম ভাবে তো আমার পেট ভরে না। অনেক বড় হয়ে গিয়েছে তোর পেট, তাই না? আমি এই পেট আরো কমাবো। তোকে যদি এইগুলো দিয়ে খেতে হয় তাহলে খেয়ে নে, নয়তো এখন বিদায় হয় এখান থেকে। কোনো কথা না বলে ভাত আর ডিম দিয়ে খেয়ে নেয়। এরপর ওর কাকার জন্য খাবার নিয়ে গ্যারেজে চলে আসে। ওখানে এসে খাবার দেয়। এই নাও কাকা, তোমার খাবার। তুই খেয়েছিস? হ্যাঁ কাকা। এভাবে আকাশের দিন যেতে থাকে। ওই বাসাতে দুপুরে আকাশকে ঠিক মতো খেতেও দেয় না পেট ভরে, আবার রাতে ঠিকই খেতে দেয়, কেননা ওই সময়ে আকাশের কাকা বাসায় থাকে। দেখতে দেখতে মাস কেটে যায়। আকাশ আরও ভালোভাবে কাজ করতে থাকে। সামনে ওর পরীক্ষা, সেজন্য কাজ রেখে বেশিরভাগ সময় গ্যারেজে পড়াশোনা করতে থাকে। ওখান থেকে পরীক্ষা দিতে থাকে। একটা সময়ে পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হওয়ার কয়েকটা দিন পরে কিছু লোক আসে আবারও গাড়ি ঠিক করার জন্য। তবে এবার ওই লোকগুলো অনেকটা ভয় ছিল। এই তাড়াতাড়ি করে গাড়ির চালা ঠিক কর। জি বসেন, আমি এখনই দিচ্ছি। তাড়াতাড়ি কর। এইদিকে আকাশ ওর কাকার সাথে কাজ করতে থাকে। তখন ওখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে ওই লোকগুলোকে ধরতে যাবে। ওখানে থাকা একটা লোক আকাশের কাকার মাথায় বন্দুক ধরে রাখে। কেউ যদি সামনে আসিস তাহলে কিন্তু আমি একে মেরে ফেলবো। আমি আপনাদের চাকা চেঞ্জ করে দিলাম আর আপনি আমাকে মারতে চাইছেন? তোকে না আটকালে এরা তো আমাকে আটকাইয়ে নিবে। এই বলে কিছুক্ষণ কথা কাটাকাটি চলতে থাকে। তখনই আকাশের হাতে একটা লোহার পাইপ ছিল, ওটা দিয়ে একটা বাড়ি মারে লোকটার মাথায়। এতে লোকটা ওখানে মারা যায়। এতে পুলিশ অফিসার বাকি লোকদের তো ধরে ফেলে, সাথে আকাশকেও। ও কি দোষ করেছে? ওকে কেন নিয়ে যাচ্ছেন? আমাদের সামনেই একটা লোককে মেরে ফেলেছে, আবার বলছিস কি করেছে? সেটা তো আমাকে বাঁচানোর জন্যই করেছে। ওই লোকটাকে মাথায় আঘাত না করে অন্য কোথাও তো করতে পারতো। এই বলে আকাশকে থানায় নিয়ে আসা হয়। আকাশের কাকা অনেক চেষ্টা করেও ছাড়তে পারেনি। এইদিকে আদালতে আকাশকেও 5 বছরের জেল দেওয়া হয়েছে। এই নিয়ে আকাশের কাকা অনেক কাঁদতে থাকে, কিন্তু কোনো কিছু করার ছিল না। আকাশের খোঁজ নেওয়ার জন্য ওর কাকা এসে দেখে যেত। কয়েকদিন যেতেই ওই লোকগুলো দেখে ধরিয়ে দিয়েছিল। তার বস সেটা জানতে পারে, আর উনি সেটা জানার পরে আকাশের কাকা কাকি দুজনকেই মেরে ফেলে। কিন্তু জেলে থাকার কারণে আকাশ সে সব কোনো কিছুই জানতে পারেনি। এভাবে বছর যেতে থাকে, কিন্তু আকাশের খোঁজ নিতে কেউ আর আসে না। সেজন্য মন খারাপ করে বসে আছে। তখনই ওখানে পরিচয় হয় আবিরের সাথে। আচ্ছা, তোর কাকা কাকিকে তোর বাবা মা মতো ওরা ফেরেননি তো? আমি তো এখান থেকে যেতেও পারছি না, নাই খোঁজ নিতে পারছি। আমার তো আপন বলতে কেউ নেই, যদি থাকতো তাহলে তোর জন্য খোঁজ এনে দিতাম পারতাম।
এভাবে আকাশ আর আবিরের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। জেলের মধ্যে থেকেই ওরা অন্য সব লোকের সাথে মারামারি শুরু করে দিত। এইভাবে ওদের দুজনেরই 5 বছর কেটে যায়। আবিরের আজকে মুক্তির দিন, কিন্তু আবিরের মুক্তির ঠিক 5 দিন পরেই আকাশ ছাড়া পাবে সেজন্য। বলছিলাম কি, আমি এখানে আরো 5টা দিন থাকতে পারি কি? সবাই বের হওয়ার জন্য তাড়া দিতে থাকে, আর তুই থাকতে চেয়েছিস কেন? আসলে আকাশ 5 দিন পরে ছাড়া পাবে, সেজন্য আমি ওর সাথে একই দিনে বের হতে চাই। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। 5 দিন পরে ওরা দুজনে একসাথে বের হয়ে সর্বপ্রথম আকাশ ওর কাকার গ্যারেজে আসে। ওখানে এসে দেখে গ্যারেজের পরিবর্তে একটা বাড়ি ওখানে তৈরি হয়েছে। সেজন্য ওই বাড়ির মালিকের সাথে কথা বলে জানতে পারে আকাশের কাকা কাকিকে মেরে ফেলা হয়েছে। তা শুনে অনেক কষ্ট পায়, সেজন্য ওখান থেকে আবিরকে নিয়ে চলে আসে। এখন তাহলে কি করবি? মাফিয়ার লোকেরা আমার থেকে আমার পরিবার কেড়ে নিয়েছে। তাই তাহলে এখন কি চাস? আমি নিজে একটা মাফিয়া রাজ্য তৈরি করব, আর সেই রাজ্যের রাজা হব আমি। কিন্তু আমাদের বয়স মাত্র 24 থেকে 25 বছর। এই বয়সে আমরা কি থেকে কিভাবে কি শুরু করব? আমাদের হাতে তো কোনো ডলার নেই, সেজন্য আমরা প্রথমে কোনো একটা গ্যাংয়ের সাথে কথা বলে প্রথমে কিছু হিরোইন ফেন্সিডিল বিক্রি করা শুরু করব। এতে অনেক নেশাখোর ছেলের সাথে আমাদের পরিচয় হবে। তারপর কি করব? যাদের সাথে পরিচয় হবে তাদের এক এক করে আমাদের সাইডে নিয়ে আসব। এভাবে 10 জনের মতো লোক হলে নিজেরা একটা গ্যাং চালু করব। কিন্তু এতগুলো লোকের খরচ কিভাবে চলবে? ওরা নিজেরাই খরচ চালিয়ে নিতে পারবে। এরপর শুরু হলো ওদের দুজনের কাজ করা। ওরা প্রথমে নেশাদ্রব্য দিয়ে ওদের কাজ চালিয়ে যেতে থাকে। এভাবে 3 মাস অনেক ছেলের সাথে ওদের পরিচয় হয়। এক একটা ছেলের সাথে এক একভাবে পরিচয় হয়। এভাবে ওদের সাথে কথা বলে। কিছু পিস্তল ওরা জোগাড় করতে থাকে। সেগুলো জোগাড় হয়ে যাওয়ার পরে এখন তো আমাদের হাতে অস্ত্র থেকে শুরু করে সব কিছুই চলে এসেছে। এখন তাহলে আমরা মাঠে নেমে পড়ি। মাঠে তো নামবো, তার আগে আমাদের ছোটোখাটো কিছু ইঞ্জিনিয়ার সাথে কথা বলতে হবে। ওদের সাথে ওরা কোনো বাড়ি করতে এলে আমার ডলার দিয়ে করতে হবে, নয়তো আমরা ওখানে বাধা সৃষ্টি করব। যদি তাতেও কাজ না হয় তাহলে অন্য পন্থা তো আছেই। বুদ্ধিটা কিন্তু খারাপ না। তাহলে চলো কাজে লেগে পড়ি। এরপর ওরা দুজনে কাজে লেগে পড়ে। মোটামুটি 1 বছর পার হয়ে যায়। এই 1 বছরে আকাশ ডলারের সাথে সাথে অনেক পাওয়ার সাথে লোকজনও নিজের করে নিয়েছে। 1 বছর পরে এখন তো আমাদের কাছে 100 জনের বেশি লোক আছে। এখন কি প্ল্যান? প্রথম অবস্থায় যারা একদম আগে আমাদের মতো কাজ শুরু করেছে ওদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে বলবে ওরা যেন আমাদের হয়ে কাজ করে। সেগুলো তো হয়ে যাবে, কিন্তু আমাদের মূল প্ল্যান কি? যারা আমার পরিবারকে মেরেছে তাদের নিজ হাতে মেরে ফেলবো। আচ্ছা, আমি বাকি ব্যবস্থা করতেছি। কিছুক্ষণ পরে শুরু হলো বাকি কাজ। এইদিকে দেশের মধ্যে মাফিয়ার লোক ভরে গেছে। সেজন্য পুলিশ অফিসার একটা মিটিং নিয়ে বসে পড়ে। স্যার, দেশে কিন্তু মাফিয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেটা তো আমিও খেয়াল করেছি, কিন্তু ওদের তো খুঁজেও পাওয়া যায় না। সেটাই তো মূল সমস্যা। ওদের খুঁজতে খুঁজতে আমাদের অনেক অফিসাররাই মারা গিয়েছে। একটা কাজ করো, সারা দেশে রেড অ্যালার্ট করে দাও। যেখানেই মাফিয়ার লোক পাবে সেখানেই ওদের মেরে ফেলো। ওকে স্যার, তাই হবে। এই বলে ওরা প্রতিটা পুলিশ স্টেশনে সে খবরটা জানিয়ে দেয়। কিছুক্ষণ পরে আমাদের সব লোকদের বলো কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকার জন্য। কিন্তু কেন? সারা দেশে রেড অ্যালার্ট, সেজন্য ওরা যেখানেই মাফিয়ার লোক পাবে সেখানেই ওরা তাদের মেরে ফেলবে। সেজন্য আমাদের লোকদের বলো তাড়াতাড়ি করে গা ঢাকা দেওয়ার জন্য। ঠিক আছে, তাই করতেছি। এইদিকে ওদের লোকদের সাবধান করতে থাকে। রাতে আকাশ ওর অফিসেই থেকে যায়। এইদিকে আকাশের তখন খেয়াল আসে আর্টিকেলের কথা। যার আর্টিকেল দেখার কারণে আকাশের বাবাকে প্রাণ দিতে হয়েছিল, সেজন্য অনেক খুঁজেও সেটা পায়নি। কিন্তু যেখানে আকাশের বাবা আগে কাজ করত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আকাশ। সেজন্য পরের দিন আবির 2 দিনের জন্য বাইরে যাচ্ছি,
আমি না ফেরা পর্যন্ত এই দিকটা একটু দেখিস। কোথায় যাবি তুই? আকাশ আবিরকে সবটা বলে। আবির সবটা শুনে আকাশকে যেতে বলে। তবে আকাশ একদম সাদা সিধে ভাবে যেতে থাকে। আগের শহরে এই শহরে এসে ওই প্রকাশনীতে আসে, ওখানে ওই আর্টিকেল সংগ্রহ করে। ফেরার সময়ে বাসে একটা মেয়ের সাথে আকাশের পরিচয় হয়। প্রথমে আকাশ কোনো কথা বলেনি, শুধু ওই আর্টিকেল পড়তে থাকে। হঠাৎ করে হাই, কেমন আছেন? কিন্তু আকাশের কোনো জবাব নেই। সেই জন্য মেয়েটি এবার রেগে ওই আর্টিকেল হাতে নেয়। এতে আকাশের অনেক রাগ উঠে রাগের মাথায় থাপ্পড় দিতে যাবে, কিন্তু ইরার মুখটা দেখে হাত নামিয়ে নেয়। সামান্য এই আর্টিকেল নিয়েছে বলে এভাবে ধমকাবেন? আরে কান্না করবেন না, তখন সরি বলেন আগে। আমি তো কিছু করিনি, তাহলে সরি কেন বলবো? ঠিক আছে, মাফ করে দিন। মাথা কি গেছে? আমি তো সরি কোনো কিছুই বলিনি। অলরেডি দুবার বলা হয়ে গেছে, সেটা কি খেয়াল করেছেন? আচ্ছা, আপনি ঠিক কি জন্য এটা নিলেন তা যদি একটু বলতেন। আসলে আমি অনেকটা বোরিং হচ্ছি, তাই ভাবলাম আপনার সাথে কথা বলি। আমার মোটেও মেয়েদের সাথে কথা বলতে পছন্দ না। এটা তো আরো ভালো। কিভাবে ভালো হলো? সে অনেক কথা, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। সেটা অবশ্যই ঠিক। হাই, আমি ইরা চৌধুরী। আর আপনি? পারভেজ হোসেন। নাইস নেম। তা কি করেন? চোখে কি কম দেখেন? কই না তো। এই যে বাসে বসে আছি, তা কি চোখে দেখেন না? আমি এখনকার কথা বলছি না। তাহলে কোন কথা বলছিস? আমি বলতে চাইছি আপনি পেশায় কি করেন? বেকার ঘোরাঘুরি করি। বেকার না ঘুরে আমার বাবার একটা ছোট কোম্পানি আছে, সেখানে কাজ করবেন। কি রকম কাজ? এরপর ইরা আকাশকে বলতে থাকে। সবটা শোনার পরে আচ্ছা, আমাকে প্রথম দেখাতেই আপনাদের কোম্পানিতে জব অফার করতেছেন, এটা কি সবাইকে করেন? আরে না, তাহলে আমাকে করার কারণ? তোমাকে দেখে কেমন জানি ভালো লাগলো, সেজন্য বললাম। ওহ, তাই বলুন। তা আপনি কোথায় যাচ্ছেন? এই তো শহরে যাচ্ছি। কোন কাজে? কাজ কেন হবে, আমি তো শহরে থাকি। তাহলে ওখান থেকে ওঠার কারণ কি? নানুর বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, বেড়ানো শেষ, সেজন্য আবার চলে এসেছি। নানুর বাড়িতে হঠাৎ আসলেন কেন? আসলে আমি এমনিতে নানুর বাড়িতে বছরে 3 বারের মতো আসি, কিন্তু নানু অসুস্থ, সেজন্য এবার তাড়াতাড়ি চলে আসা। আপনি কি করেন? আমি তো পড়াশোনা করি, এর বাইরে ছোটখাটো আর্টিকেল লিখি, সেই জন্য আপনার হাতে এই আর্টিকেল দেখে পড়তে ইচ্ছে হলো আমার। কিন্তু এই কাজে তো অনেক রিস্ক থাকে। রিস্ক থাকে জানি, তাছাড়া আমি তো সরাসরি মাঠে কাজ করি না। তাহলে এটা তৈরি করেন কি করে? যারা আর্টিকেল সরাসরি মাঠে নেমে মানুষের কাছ থেকে শেখে, প্রমাণও পায়, তারা ওইগুলো এনে আমার কাছে দেয়। আমি তো সেগুলো হাতে পেলে শুধু টাইপ করে দিই। তাহলে আপনি টাইপিং অপারেটর? ওই রকমই আর কি। এইদিকে ইরা তো ভাবতে থাকে আকাশে তো বকবক কি করে করতে পারে। এইদিকে আকাশও সেম ভাবে ভাবতে থাকে একটা মেয়ে এতটা বকবক করতে পারে কি করে, কিন্তু ওরা নিজেরাই ঠিক জানে না। ওরা দুজনেই যে বেশি বকবক করেছে, কারণ আকাশকে তো কাজের ক্ষেত্রে একটু বেশি বকবক করতে হয়, তেমনি ইরাকেও। এরপর ওরা দুজনে আরো কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা দুজনেই শহরে নেমে পড়ে। আমাকে এবার যেতে হবে। তা এখানেই কি থাকেন? এই তো সামনে যে ব্রিজটা আছে, ওই ব্রিজ পার হয়ে বাম দিকে গলি দিয়ে ঢুকে প্রথম বাড়িটা। আচ্ছা, চলি তাহলে। চলি মানে? তাহলে কি আপনার সাথে এখন আপনার বাসায় যাব নাকি? আমি তো তা বলিনি। তাহলে দাঁড়াতে কেন বলেছেন? আমার ঠিকানা তো দিয়েছি, আপনার ঠিকানা দিন। আমি এখানে বয়েজ হোস্টেলে থাকি। ওইটা তো মোটামুটি কাছেই আছে। তাও কিছুটা দূরে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে যাও। আবার নাম্বার কেন? তুমি না বললে কাজ করবে, সেই জন্যই তো কাজের ব্যবস্থা তো করে দিতে হবে, তাই না? সেটা অবশ্য ঠিক বলছো। তাহলে নাম্বার দিয়ে যাও। এরপর নাম্বার নিয়ে দুজন দুই দিকে চলে যায়। ইরা তো ওর মতো করে চলে যায়। এইদিকে আকাশ চলে আসে ও রাস্তা নাই, ওখানে এসে কখন আসলি? মাত্রই এলাম। তা কতদূর পর্যন্ত খোঁজ খবর পেলি? এইটা হচ্ছে সেই আর্টিকেল যার কথা তোকে বলেছি। ও দেখি।
আবির নিয়ে পড়তে থাকে। পড়ার শেষে কিছুটা বুঝতে পারে। এই লোকটা তো সবচেয়ে বড় মাফিয়া ডন, এবং কি 50% মাফিয়া ওর হয়ে বর্তমানে কাজ করে, এবং কি পুলিশ পর্যন্ত ওকে ভয় পায়। একবার তো কিছু পুলিশ আর আর্মি গিয়েছিল ওকে ধরবার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি, উল্টো ওর লোক সবাইকে মেরে ফেলেছে। তুই এত তথ্য পেলি কি করে? দুদিন আগে আমি নিজেও এরকম একটা আর্টিকেল পেয়েছিলাম, ওখানে এই সব বিষয় লেখা ছিল। কিন্তু এখন যদি ধরি আমাদের দেশের 70% মাফিয়া ওর দখলে আর 30% আমাদের দখলে। ঠিক তাই, কিন্তু ওকে টেক্কা দিতে হলে তো আমাদের আরো লোক দরকার। তাহলে একটা কাজ কর, কি কাজ? ওর সম্পর্কে খোঁজ নিতে থাক। এক কথায় ওর আন্ডারে যত মাফিয়া আছে ছোট ছোট, তাদের সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা কর। আমি চেষ্টা করে দেখতেছি তাহলে। এইদিকে ডেভিল বসে আছে ওর বাংলোতে। ওর আশেপাশে আরো অনেক মাফিয়ার দল বসে আছে। বস বস, আমাদের তো একটা সমস্যা হয়ে গিয়েছে। কি? আমি থাকতে আমার লোকদের অবস্থা খারাপ হয়? এটা কিভাবে সম্ভব? সম্ভব বলতে আমি অনেক দিন ধরে একটা বিল্ডিংয়ের চাঁদা উঠাতে গেলাম, কিন্তু সে জায়গায় আবার অন্য একজন চাঁদা চেয়ে বসে আছে। কার এত বড় সাহস যে আমার লোকদের কাজে বাধা দেয়? ওটা নতুন করে তৈরি হয়েছে, তাও 1 বছরের মতো হবে, আর এমনিতে ওর আন্ডারে নাকি 100 লোকের মতো কাজ করে। কি বলিস? ওই শালা এত লোক জোগাড় করলো কি করে? তা তো জানি না। আচ্ছা, চিন্তা করিস না, আমি একটা কিছুর ব্যবস্থা করতেছি। ঠিক আছে বস। এইদিকে রিয়াজ তেমন একটা কথা বলেনি। এইদিকে ডেভিল ওদের পরবর্তী কাজ কি কি তা বলতে থাকে। সবটা শোনার পরে কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে জায়গা দিয়ে আমাদের ট্রাকগুলো যাবে ওই জায়গাটা ওই ছেলের আন্ডারে পড়েছে, আর ওই ছেলে এটা নিয়ে ঝামেলা করবে তা আমি বুঝতে পারছি। তাহলে একটা কাজ করো, ওই ছেলেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু ডেলিভারি? ওই ছেলেকে মারার পরে না হয় ডেলিভারি দিব। কিন্তু ওকে মারবো কি করে? ওর আশেপাশে তো সবসময় লোক নিয়ে ঘোরে। ঠিক আছে, কালকেই যাবো তাহলে। পরের দিন রাজীব কিছু লোক নিয়ে আকাশকে মারার জন্য চলে আসে, কিন্তু এখানে একটা সমস্যা হলো ওরা কেউ আকাশের মুখ দেখেনি। সেজন্য ওর জায়গায় এসে এদিক ওদিক মানুষকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কেউ সঠিকভাবে কোনো কিছু বলছে না। এইদিকে খবরটা চলে আসে আবিরের কাছে। আবির সরাসরি আকাশের কাছে কল দেয়। হ্যাঁ আবির বল। কোথায় তুই? আমি তো একটা কাজে এসেছি। এইদিকে তোকে মারার জন্য 20 জন লোক চলে এসেছে। কি বলিস, মাত্র 20 জন? তা বলছি কি করব ওদেরকে? ওদের সবাইকে চারদিক থেকে ঘিরে দাঁড়া। তবে একটা কথা, ওদের কাছে যদি পিস্তল থাকে তাহলে কিন্তু এরকম পজিশন নিবি। ঠিক আছে, তাই হবে। তা তুই আসবি কি? তোরা ওই দিকটা দেখতে থাক, আমি 5 মিনিট পরেই রওনা দিব। আমার বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটে চলে আসতে পারবো। তাড়াতাড়ি আসছি তাহলে, নয়তো মারামারি বা খুন হয়ে যেতে পারে। আচ্ছা, পরিস্থিতি কতদূর কি পর্যন্ত যায় তা আমাকে জানাইস। ঠিক আছে, জানাবো। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এইদিকে রাজীবের লোকেরা এখনো আকাশের খোঁজ নিতে থাকে। অনেকটা সময়ের পরে ওরা আকাশের খোঁজ পায়। এইদিকে আবির আর কিছু লোক ওদের ওপরে ফলো করতে থাকে। ওদের কাছে কি কি আছে তা ওরা আগে দেখতে থাকে, তারপর আবার আকাশকে সে সব বলে। আচ্ছা, ওদের ফলো করতে থাক, এখন কোনোভাবে হামলা করতে হবে না। ওদের আগে লুকিয়ে আমাদের যে বাগান বাড়িটা আছে ওই বাড়িটাই নিয়ে চল, ওখানে ওদের আটকানোর ব্যবস্থা কর। আমি এসে বাকিটা দেখতেছি। ওকে, তাই করতেছি। এইদিকে আবির ওর কিছু লোকদের সাধারণ মানুষের মধ্যে পাঠিয়ে দেয়, যেন ওরা যদি আকাশের খোঁজ করে তাহলে ওদের যেন বাগানবাড়ির ঠিকানা দিয়ে দেওয়া হয়। আবির যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয়েছে। আবিরের লোককে সাধারণ মানুষ ভেবে ওরা প্রশ্ন করে, সেজন্য ওই লোকটা ওই বাগানবাড়ির রাস্তা দেখিয়ে দেয়। এতে করে সবগুলো লোক ওই দিকে যেতে থাকে। ওরা এই বাড়ির কাছে চল সবাই ভিতরে এসে দেখি, যাকে দেখবি তাকে মেরে ফেলবি। আসে। এই বলে ওরা ভেতরে চলে আসে। তখনই ওখানে অটোমেটিক শাটার অফ হয়ে যায়।
আর ওই লোকগুলো ভেতরেই আটকা পড়ে থাকে। সেই জন্য ওরা পাগলের মতো এদিক ওদিক গুলি করতে থাকে। এতে গুলি অনেকটা শেষ হয়ে যায়, তাও ওরা কিছুই করতে পারেনি। উপর থেকে আবির ওদের কাছে আসে মাস্ক পরে। আবিরকে দেখে গুলি করতে যাবে তখনই এই ভুলটা করো না যদি কারো, তাহলে কিন্তু তোমরা সবাই মারা পড়বে। মারা পড়বো কি করে? চারিদিকে তাকিয়ে দেখ। লোকগুলো চারিদিকে তাকিয়ে দেখে ওখানে আরো 40 জন লোক বন্দুক তাক করে রেখেছে। তোমরা যদি একটা বন্দুক চালাও তাহলে কিন্তু এখানে ওরা ফায়ার করা শুরু করে দেবে। তখন কিভাবে কি হবে বুঝতে পারছো তো? প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনোভাবেই আপনাদের মারার জন্য আসবো না। তোদের বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো তা তো আমি জানি না, তবে সে সব আকাশ জানে। তাহলে কি তুমি আকাশ নও? আমি আকাশ হলে তো এতক্ষণ ধরে তোদের বাঁচিয়ে রাখতাম না, আরো আগেই শেষ করে দিতাম। সেটা অবশ্যই ঠিক, কিন্তু উনি কখন আসবে? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরা কথা বলতে বলতে ওখানে আকাশ চলে আসে। আকাশকে দেখে ওই লোকগুলো আরো ভয় পায়, কেননা আকাশ যে মাস্ক পরেছে সেটা আরো বেশি ভয়ানক ছিল সেজন্য। আচ্ছা, তোরা কার লোক? আমরা তো রিয়াজের লোক। রাজীবের মাত্র 20 জন লোক। ওনার আন্ডার আরো 30 জনের মতো লোক আছে। আমরা তো ওনার সাথে সবসময় থাকি, সেই জন্য আমাদের পাঠিয়েছে। এটা তো অন্যায়। কেন অন্যায়? তোরা রাজীবের এত কাছের লোক, অথচ রাজীব তোদের মারার জন্য ছেড়ে দিল। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা কখনোই রিয়াজের জন্য কাজ করব না, এবং কি কারোর জন্যই কাজ করব না। আচ্ছা, তোদের আমি একটা শর্তে ছেড়ে দিব। কি সত্য? তোরা রাজীব আর ওর বাকি কাজের ব্যাপারে যা যা জানিস সব কিছু বলতে থাক। সবকিছু কি বলতে হবে? হ্যাঁ, সব কিছু বলতে হবে। এরপর ওরা এক এক করে সব তথ্য বলতে থাকে আকাশকে। সবটা শুনে ওরা অনেক কিছু বুঝতে পারে। তারপর আকাশ ইশারা করলে ওদের 20 জনকে মেরে ফেলা হয়। এখন অনেকেই বলবেন ওরা তো সত্য কথা বলেছে, তাহলে ওদের কেন মারা হলো? আসলে ওদের এখন ছেড়ে দিলে ওরা আবারও আকাশকে মারার জন্য আসবে, সেজন্য ওদের মেরে ফেলা হয়েছে। নয়তো যদি ওদের ছেড়ে দেওয়া হতো তাহলে তো ওরা এতক্ষণে আকাশের ব্যাপারে অনেক তথ্যই জেনে যেত। এই দিকে রিয়াজ তো বসে বসে ভাবতে থাকে কখন ওর লোকেরা কল দিয়ে খুশির সংবাদ দিবে, কিন্তু ওর কোনো লোকই যখন কল দিচ্ছে না তখন একটু বেশি অবাক হয়। তাই কল দেয় ওর লোকদের, কিন্তু কেউ কল ধরছে না। ঠিক তখনই আকাশ এসে কল রিসিভ করে। কিরে, ওই বেটাকে মারতে পেরেছিস তো? হ্যাঁ, পেরেছি। ওহ, কি খুশির সংবাদই না দিলি। তাহলে এবার তাড়াতাড়ি করে চলে আয়। আকাশ তো কল কেটে দেয়। এইদিকে রিয়াজ তো বুঝতেই পারেনি কেই বা কারা কল রিসিভ করেছে। অন্যদিকে আকাশ সবটা বুঝতে পেরে। আবির, এই কলটা কোন জায়গা থেকে এসেছে একটু খোঁজ নিয়ে দেখ তো। কে করেছিল কল? আমাকে মারার জন্য যে ওদের পাঠিয়েছো সেই কল দিল। নাম্বারটা বল, আমি খোঁজ নিয়ে দেখতেছি। আকাশ নাম্বার দিয়ে দেয়, সাথে বাকি লোকদের বলে এই লাশগুলো কবর দিয়ে দেওয়ার জন্য। চিন্তা করিস না, হয়ে যাবে কাজ। এইদিকে কিছুক্ষণ পরে ওদের কবর দিয়ে দেওয়া হয়। আকাশ একটু বাইরে যায়, তখন ওখানে দেখা হয় ইরার সাথে। ইরা তো আকাশকে দেখে কথা বলার জন্য চলে আসে। আরে আপনি এখানে? আমারও তো সেম প্রশ্ন, আপনি এখানে কেন? আমি এসেছি একটা স্টোরি কভার করতে। কি রকম স্টোরি? এই ধরুন মার্ডারের। তাহলে আমি একটা স্টোরি বলি, ওটাই না হয় লিখেন। ঠিক আছে, বলেন তাহলে। কিছুক্ষণ পরে আকাশ আজকের এই ঘটে যাওয়া কাহিনী ইরাকে বলতে থাকে। ইরা সে কাহিনী লিখে নেয়। লেখা হয়ে যাওয়ার পরে, বাহ, অনেক সুন্দর তো স্টোরিটা। জানি না কতটা সুন্দর। সত্যি এমন ভাবে বলেছেন মনে হচ্ছে বাস্তবে এই জিনিসগুলো হয়েছে আর আপনি সেটা আমায় বলছেন। আরে ও তেমন কিছুই না, এমনিতে আমার মনে হলো সেজন্য বললাম। চলুন তাহলে কফি খাওয়া যাক। এই সময়ে কফি? কেন, কোনো সমস্যা আছে নাকি? তেমন কোনো সমস্যা নেই। তাহলে চলুন তো। ইরা জোর করে একটা কফি শপে নিয়ে আসে। এরপর কফি অর্ডার করে খেতে থাকে। তখন ওদের মধ্যে আরো অনেক কথাই চলতে থাকে। আচ্ছা, আপনি থেকে তুমিতে আসতে পারি কি? অবশ্যই পারেন। তাহলে তুমি করেই বলি। জি বলুন, কি জানতে চান? কিন্তু বয়েজ হোস্টেলে থাকো, তাহলে এইদিকে কি করছিলে? আচ্ছা, আমার কি কাজ থাকতে পারে না? সেটা তো থাকতেই পারে। আমি এসেছি কাজেই। কি কাজ? নিজস্ব অনেক পার্সোনাল কাজ তো থাকতেই পারে।
এখন বুঝতে পেরেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো, তাই না? আমার মতো ছেলের কপালে গার্লফ্রেন্ড আসবে, এটা কি আদৌ সম্ভব? কি বললে? তুমি তো দেখতে সব দিক দিয়ে পারফেক্ট। এই জন্যই তো আমার গার্লফ্রেন্ড নেই। ও তাই বলো? তোমার বয়ফ্রেন্ড আছে? সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকি, এসব নিয়ে ভাবার তো সময় পাই না। হতেও পারে। কি হতে পারে? তেমন কিছু না। আচ্ছা চলুন তাহলে উঠি এখান থেকে। কেন ভয় পাচ্ছো? ভয় কেন পাবো? এই যে একটা মেয়ের পাশে বসে আছো, সেজন্য একটু নার্ভাস তো লাগবেই। আরে এসব কোনো কিছু না। তোমার তো স্টোরি কভার করা শেষ, এবার এইগুলো নিয়ে কাজ শুরু করে দাও। ঠিক আছে, আবার কোনো একটা সময় দেখা হবে। ঠিক আছে চলি তাহলে। এইদিকে এরা চলে যায়। আকাশও বের হয়ে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে আবির এসে আকাশকে খবর দেয়। আবির, কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, এই কলটা আমাদের থেকে 50 কিলোমিটার দূরে একটা জায়গা থেকে করা হয়েছে। লোকেশন কি জানতে পেরেছিস? লোকেশন বলতে জায়গাটার নামটা জানতে পেরেছি, এর বেশি না। আচ্ছা ওরা তো এখনো বুঝতে পারিনি ওদের লোকদের যে আমরা মেরে ফেলেছি। এখন তাহলে কি করবি? দেখি ওরা কিছু জানতে পারে কিনা। কিন্তু জানতে পারলে তো ওরা আবারও আক্রমণ করবে। একবার আক্রমণ করে ওদের এতগুলো লোক মারা গেছে, দ্বিতীয়বার আবার আক্রমণ করে ওদের লোকদের কি মারাবে নাকি? তাছাড়া অপেক্ষায় আছি, দেখি ওরা কখন কল দেয় আমাকে। তোকে কোনো কল দিবে? আরে ওদের ফোন তো আমার কাছে। ওহ তাই বল। পরের দিন রিয়াজ রাজীব বসে আছে। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখনই রিয়াজ, তুই না আকাশকে মারার জন্য লোক পাঠিয়েছিস, তা ওরা কিছু জানিয়েছে? ওদের কল করেছিলাম, ওরা বলল মেরে ফেলেছে। কি বলিস? মাত্র 20 জন লোক এসে ওদের মেরে ফেলেছে? আমার তো কেমন জানি ডাউট হচ্ছে। ডাউট কেন হবে? তুই আবারও একটা কল দে ওদের। ঠিক আছে দিচ্ছি। রিয়াজ কল দেয়। এইদিকে আকাশ তো কল রিসিভ করছে না। রিসিভ না করাতে রিয়াজ একটু সমস্যার মধ্যে পড়ে যায়। আচ্ছা ওরা সবাই বিজি আছে তো? জীবিত কেন থাকবে না? কিন্তু ওরা তো আকাশকে মেরে ফেলার পরে আমাকে জানিয়েছে। জি বলেন বস। কল ধরতে এত সময় লাগে? কেন, কি হয়েছে বস? ওই আকাশকে মেরেছিস কি? ওকে তো গতকালই মেরে ফেলেছি। তোর সবগুলো লোক বেঁচে আছে তো? আমরা 5 জনের মতো লোক বেঁচে আছে, বাকিরা মারা গেছে। কি বলিস? তোর এতগুলো মারা গেল? কি করব বলুন, ওরা তো অনেক লোক ছিল, সেজন্য ওদের সাথে পেরে উঠতে পারিনি। তোদের বাকি ডলার দিব কিভাবে তা তো বললি না? একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, নাম্বার বল। আবার কল দেয়। কল বাজতে থাকে। এইদিকে আকাশ কল রিসিভ করে। নাম্বার বললে ওই নাম্বারে ডলার পাঠিয়ে দেয়। এইদিকে বাকিরা তো অনেক খুশি হয়ে যায়, কেননা ওরা আকাশকে মারতে পেরেছে, সেজন্য ওরা খুশি হয়। এইদিকে আকাশও কম যায় না, তা তো আপনারা দেখলেনই। কিছুক্ষণ পরে ওরা ডলার পাঠিয়ে দেয় আকাশেরই একটা লোকের অ্যাকাউন্টে। ডলার আসার পরে একটা কাজ করো, এই ডলারগুলো উঠিয়ে নে, তারপর আমাদের সব লোকদের এই ডলারগুলো পাঠিয়ে দে। এইদিকে এরা তো আনন্দ করতে থাকে, অন্যদিকে রিয়াজ রাজীব ওরা তো আনন্দ করতে থাকে। কিছুক্ষণ পরে ওরা ব্যাপারটা ডেভিলকে জানায়। ডেভিল সবটা জানার পরে বাহ, এটা তো অনেক খুশির সংবাদ। জি বস, এখন আর আমাদের পথে কোনো কাটা নেই। আপনি তাহলে এবার মাল ছাড়ার ব্যবস্থা করেন। 2 দিন পরে ছাড়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে বস। এইদিকে আকাশ আবিরকে সবটা খবর জানায়, কিভাবে কি করতে হবে। তাহলে বুঝতে পেরেছিস তো কি কি করতে হবে? হ্যাঁ পেরেছি। কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই জানাবি। ঠিক আছে জানাবো। এইদিকে আকাশের লোকেরা সারাক্ষণ খেয়াল রাখতে থাকে, কখন ওদের ট্র্যাকগুলো এখানে থেকে যাব, কেননা ওই ট্র্যাকে ওরা অনেক কিছুই পাবে যা ওদের কাছে দিবে। এইদিকে প্রথম দিন পার হয়ে যায়, কোনো ট্র্যাক আসেনি। দ্বিতীয় দিন 3টা ট্র্যাক আসে, তাও জঙ্গলের রাস্তা ধরে ভেতরে আসতে থাকে। আকাশের কথা মতো জঙ্গলের শেষ সীমানায় ওরা কিছু গাছ কেটে ফেলে রাখে। অন্যদিকে রাস্তায় পেরেকও দিয়ে রেখেছে,
যেন ট্রাকগুলো কোনোভাবেই নিয়ে যেতে না পারে। আর ট্রাকগুলো এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যা আকাশের সীমানা বাদ দিয়ে অন্য আরেকটা মাফিয়ার সীমানায় পড়েছে। তাহলে কাজ করবে আকাশের লোকেরা, কিন্তু নাম পড়বে অন্য আরেকটা মাফিয়ার উপরে। সেজন্য ওরা প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। ডেভিলের লোকরা পরিস্থিতি খারাপ অবস্থায় আছে তা বুঝতে পেরেছে, সেজন্য ডেভিলকে কল দেয়। বস, আমাদের তো ফাঁসানো হয়েছে। ফাঁসানো হয়েছে মানে? লোকগুলো ডেভিলকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তোরা গাইড থেকে নেমে ওদের মারতে থাক, ততক্ষণে আমি লোক পাঠাচ্ছি। জি বস, তাই করতেছি। এইদিকে ওরা নেমেই গুলি করতে থাকে। আকাশের লোকেরাও গুলি করতে থাকে। একে একে ওরা ডেভিলের অনেক লোককে মেরে ফেলে। বাকিরা ওখান থেকে ভয় পালিয়ে যায়। সেই সুযোগে ওরা ট্র্যাকে থাকা সব কিছু ওদের ট্র্যাকে করে নিয়ে চলে আসে। এইদিকে ডেভিলের লোকরা ওই জায়গায় এসে দেখে ট্রাক সবগুলো খালি করা। বস, ট্র্যাক সবগুলো তো খালি, আর আমাদের অনেক লোককে ওরা মেরে ফেলেছে, আর কিছু লোক মনে হয় পালিয়ে গেছে। কি বলছিস? কি করে হলো ওইসব? আমরা তো সেসব কোনো কিছুই জানি না, তবে মনে হলো ওরা আগেই থেকে জানতো আমাদের এই প্ল্যানের ব্যাপারে, সেজন্য সব কিছু আগে থেকেই তৈরি করে রেখেছে। ঠিক আছে, তাহলে তোরা সাবধানে এখান থেকে অন্য কোথাও চলে এসে খোঁজ নিতে থাক। জি বস, তাই করতেছি। আমি দেখি কার এত বড় সাহস হলো আমার গাড়ি লুট করে। এইদিকে আকাশের লোকরা সবকিছু নিয়ে আসে। অন্যদিকে কিছুক্ষণ পরে আকাশ, এখানে তো বন্দুক আর হিরোইন আছে। বন্দুকগুলো আমাদের কাজে আসবে, কিন্তু হিরোইন? ওইগুলো পুড়িয়ে ফেলাই ভালো হবে। দোস্ত, পুড়িয়ে না দিয়ে সেগুলো আমরা বিক্রি করে দিলেই তো অনেক ডলার আমরা পাবো। কিন্তু যাদের বিক্রি করব তারা এইগুলো যুব সমাজের বুকে ছড়িয়ে দিবে, এতে পুরো সমাজটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এইগুলো পুড়িয়ে দিলে ধোঁয়ার কারণে তো আশেপাশে সবাই এটার ঘ্রাণে আসক্ত হয়ে যাবে। এইগুলো জঙ্গলে নিয়ে জ্বালিয়ে দিয়ে আয়, আর এই বন্দুকগুলো আমাদের লোকের মাঝে বিলিয়ে দে। ভালো কথা, আরেকটা ট্রাকে কি ছিল? এই তো, এই বন্দুকগুলোর বুলেট ছিল। তাহলে সেই সব কিছু লোকদের মাঝে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কিন্তু আমি তো ঠিক বুলেট সম্পর্কে বুঝি না। কই বুলেট? এরপর এক এক করে সব বুলেট রাখা হলো, সাথে বন্দুকগুলো। এরপর শুরু হলো বাকি কাজ করা। এক এক করে সবগুলো বুলেট বন্দুকের কাছে রাখে আর সব কিছু বুঝিয়ে দিতে থাকে। একটা কথা কোনোভাবেই কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না কোনো কিছু। সেটা তোকে বলতে হবে না। আমাদের আরো লোক বাড়াতে হবে। কিন্তু এত লোক কি দিয়ে কি করবি? রিয়াজের উপরে আমরা অ্যাটাক করব। কাজটা কি করা ঠিক হবে? একজন রাজাকে মারতে হলে আগে তার আশেপাশে থাকা সেনাদের মেরে ফেলতে হবে, তাহলে সে রাজা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু রিয়াজকে মারা কি আজও সহজ হবে? এই যে বন্দুকগুলো আছে, সেই বন্দুক দিয়ে তো লড়াই করতে পারবো। কিন্তু এই অপারেশনে কতজন লোক যাবে? আমি নিজে যাব, সাথে আরো 30 জন লোক নিয়ে যাব। কিন্তু আমাকে কেন নেবে না? যদি আমার কিছু হয়ে যায় তাহলে বাকিটা তুই দেখিস, তবে যেভাবে হোক ডেভিলকে শেষ করতেই হবে। যখন ডেভিল শেষ হয়ে যাবে তখন আমাদের এত লোক ওদের কি হবে? সবাইকে ব্যবসায় করার জন্য ডলার দিয়ে দিব, যা দিয়ে ওরা আরামে নিজেদের সংসার তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, যা ভালো মনে করিস। এইদিকে ইরা ওর বান্ধবী তানুর সাথে দেখা করার জন্য আসে, ওর সাথে আড্ডা দিতে থাকে। কি রে, তোর কাজ কত দূর? বুঝতে পারছি না কি করব। কেন, কি হয়েছে? ওকে দেখে তো মনে হয় না তেমন কিছুই। আরে বেকুফ, এর জন্য তোকে তো আরো ভালো করে ওর উপরে নজর এবং ওর সাথে মিশতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু আমার যদি কোনো ক্ষতি করে ফেলে? তাছাড়া ও যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে তোর কোনো ক্ষতি করবে না, কিন্তু যদি ওই টাইপের হয় তাহলে তো সমস্যা। এরকম ভাবে ভয় দেখাস কেন আমায়? ঠিক আছে, তাহলে এরপর থেকে আমি তোর সাথেই থাকবো। তুই হঠাৎ আমার সাথে থাকতে চেয়েছিস, ব্যাপারটা কি বলতো? আমারও তো দেখতে ইচ্ছে হয় লোকটা কেমন। যদি পছন্দ হয়ে যায় তোর, তখন কি করবি? দেখা যাক না কি হয়। তুই শুধু দেখতেই থাক। 2 দিন পরে আকাশ আর আবির বের হয় ঘুরতে। যেন
কেননা ওরা দুজনে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করবে। সেজন্য একটা নিরিবিলি জায়গায় আসে, ওখানে ওরা কথা বলতে থাকে। এইদিকে ইরা আর তানু ওই দিকে দিয়ে যাচ্ছিল, তখন ইরার চোখ আকাশের উপরে পড়ে। আরে ও এখানে কি করছে? আরে যার কথা ওইদিন তোকে বললাম আমি। কার কথা বলছিস তুই? কোনটার কথা বলেছিস? এখানে তো দুটো ছেলে। যার চোখে চশমা আছে আমি ওটার কথা বলছি। কিন্তু পাশের ছেলেটাও তো কম না। তুই কি ভুলে গেছিস? কোনো কিছুই ভুলিনি। হতে পারে ছেলেটা ওই রকম না। হতেও পারে। তাহলে চল ওর সাথে এসে কথা বলি। আরে হঠাৎ কি নিয়ে কথা বলবো? তোর না বলা থাকলেও আমার আছে। কথাটা বলেই তানু আবিরের সামনে এসে দাঁড়ায়। হাই, আমি তানু। আপনার নাম কি? আশ্চর্য, আমার নাম আপনাকে কেন বলবো? তাছাড়া কে আপনি? একটু আগেই তো বললাম আমার নাম তানু। আমি আপনার সাথে পরিচিত হতে এলাম। আমি তো আপনাকে চিনি না, তাহলে পরিচয় কেন হব? এই মেয়ে যাবে এখান থেকে। আমরা অপরিচিত কোনো মেয়ের সাথে কথা বলি না। আমার সাথে তো কথা বলতে পারে। কে বললো কথাটা? পেছনে তাকান, তাহলে বুঝতে পারবেন। আকাশ পেছনে তাকিয়ে ইরাকে দেখে চমকে ওঠে। আরে তুমি এখানে, আর ইনিকে? ও আমার বান্ধবী। এখান দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাদের এখানে দেখি। পরে আমার বান্ধবীকে দেখলাম, কিন্তু ও আমাকে না বলেই আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য চলে এসেছে। আকাশ, তুই কি ওনাকে চিনিস? চিনি বলতে কয়েকটা দিন আগেই পরিচয় হয়েছিল। ওহ, তাই বল। তা উনি কে? বললাম না আমার বান্ধবী, ও পরিচিত হতে এসেছে। হাই, আমি আবির। ইরা, তোরা দুজনে কথা বল, আমি ওনার সাথে এইদিকে কথা বলি। এখানেই বল। তোরা দুজন আলাদা কথা বল। এখানে আমি থেকে কি করব বল? তানু আবিরকে নিয়ে যেতে চাইলে আবির তো যাচ্ছে না। পরে আকাশ ইশারা করলে আবির উঠে যায়। এই দিকে তানু আর আবির কথা বলতে থাকে। অন্যদিকে ইরা তো বকবক করেই যাচ্ছে। অনেকটা সময় পার হয়ে যায়। ইরা ওর ব্যাগ কাঁধ থেকে নিচে রাখে, তখন একটা শব্দ হয় যা ইরা খেয়াল না করলেও আকাশ ঠিকই খেয়াল করে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু বুঝতে দেয়নি। কথা শেষ হলে তানুকে ইশারা করে, কিন্তু তানুর কথা শেষ হয়নি বলে আবিরের নাম্বার নিয়ে চলে আসে সেখান থেকে। ওখান থেকে। এইদিকে আকাশ আবিরকে নিয়ে আস্তানায় চলে আসে আর বাকি প্ল্যান নিয়ে আলোচনা করতে থাকে। তাহলে সবটা বুঝতে পেরেছিস তো? সবটা তো বুঝেছি। তাহলে 3 দিন পরে আমরা হামলা করব। সেজন্য আমাদের লোকদের বলে দিতে হবে ওরা যেন নিজেদের হাতগুলো ঠিক করে নেয়। ঠিক আছে, বলে দিচ্ছি আমি। কিছুক্ষণ পরে আবির সবটা লোকদের বুঝিয়ে দিতে থাকে। এইদিকে পরের দিন তানু আবিরকে কল দেয়। চিনতে পেরেছেন আমাকে? চিনতে পারোনি? কে বলতেছেন? আমি তানু। কোন তানু? আরে ওই দিন পার্কে যে পরিচয় হয়েছিল। এবার চিনতে পেরেছি। তাহলে আপনার নাম আমার ঠিক মনে ছিল না, সেজন্য আমি চিনতে পারিনি। ও আচ্ছা, বুঝতে পারলাম। তা কালকের পরের দিন কি ফ্রি আছেন? আমি ব্যস্ত থাকবো। কি কাজে ব্যস্ত থাকবে? এত জেনে আপনার কেন কাজ নেই? কি জন্য কল করেছেন সেটা আগে বলুন। আপনার সাথে দেখা করার জন্য। হঠাৎ দেখা করার কথা, ব্যাপারটা কি বলুন তো? ব্যাপারটা এমন কিছুই নেই, ওই দিন তো ঠিক মতো কথা বলতে পারিনি, সেজন্য। আচ্ছা, আসতে পারলে জানাবো। ঠিক আছে। এইদিকে ইরা তখন পাশে ছিল। কথা শেষ হলে ইরা জিজ্ঞেস করে, তখন তানু বলে ওঠে। বলল কিছু কাজে ব্যস্ত থাকবে, সেজন্য আসতে পারবে কিনা জানে না। কাল আবারও কল দিতে হবে। তুই আকাশকে কল দিয়ে দেখা করার জন্য আসতে বল। আচ্ছা, দেখি তাহলে কল দিয়ে। তানুর কথায় আকাশকে কল দিয়ে আসতে বলে। আকাশ কথা বলে শিওর করে বলেনি আসবে কি আসবে না। এইদিকে ব্যাপারটা আকাশ এসে আবিরকে জানায়। আবির ওকে সবটা বলে। সবটা শোনার পরে, তুই তাহলে কাজের ব্যাপারে কোনো কিছু ওদের কাছে শেয়ার করিসনি তো? আমি কি পাগল যে ওদের কাছে সবটা শেয়ার করতে যাব? তোকে একটা সত্যি কথা বলি। কি সত্যি বল? তার আগে এটা বল, তুই কি তানুকে পছন্দ করতে শুরু করেছিস? পছন্দ তো করতে শুরু করেছি, এখন বল কি সত্যি বলবি? আকাশের পর আবিরকে এমন কিছু সত্যি কথা বলে যা শুনে আবির নিজে এতটা অবাক হয়ে যায় যে ওর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। আমি 100% সিরিয়াস। তাহলে এবার খেলা আমরা দুজন খেলবো। তবে সাবধানে থাকিস।
তুই কোনো চিন্তা করিস না, আমি সাবধানে থাকবো। যদি তার খোঁজ না পাস তাহলে ধরে নিস। এত সহজে ওরা এইসব করতে পারবে না, কেননা কোনো প্রমাণ নেই ওদের হাতে। সেজন্য আগে প্রমাণ নিবে, তারপর ওরা যা করার করবে। বুঝতে পেরেছি, ঠিক আছে। আগে আমরা যা ঠিক করেছি সেটা আগে জয় লাভ করি, তারপর জন্য অন্য কিছু নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, তুই তাহলে দেখা করলে করে আসতে পারিস। তাহলে তুই ওখান থেকে আসার পরে তখন না হয় একটা সময় আসতে বলবো। ঠিক আছে। এইদিকে পরের দিন আকাশ 30 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে। 30 জন লোক, সাথে 5টা গাড়ি। তথ্য অনুযায়ী ওরা একটা জঙ্গলের ভেতরে আসে। আসার সময় ওখানে থাকা মোবাইলের নেটওয়ার্ক জ্যাম করে দেয়। নেটওয়ার্ক পড়ে ওখানে টেলিফোনের লাইনে তারও কেটে দেয়, কিন্তু বিদ্যুৎ তার কাটতে পারেনি। কেননা জঙ্গলে ওরা সৌর বিদ্যুৎ ব্যবহার করে, কেননা জঙ্গলের ভেতরে বিদ্যুতের সংযোগ তো নিতে পারবে না। এইদিকে সবটা ঠিক করার পরে আকাশ ওই লোকদের চারদিকটা ঘিরে রাখার জন্য বলে। ওরা ঠিক তাই করে, চারদিকটা ওরা ঘিরে রাখে। তারপর এক এক করে ওরা আক্রমণ করতে থাকে। এতে রিয়াজের লোকেরা বুঝতে পারছে না কোন দিক দিয়ে ওরা পালাবে। এইদিকে যেই ভেতর থেকে বাইরে আসছে তাকে মেরে ফেলা হচ্ছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে রিয়াজের অনেক লোককেই মেরে ফেলা হয়েছে। কিছুক্ষণের ভেতরেই আকাশ ওর লোকজন নিয়ে রিয়াজকে ঘেরাও করে ফেলে। রিয়াজ ওদের দেখে, তোরা জানিস না তোরা কার শরীরে হাত দিয়েছিস? তুই কি জানিস তোর সামনে কে দাঁড়িয়ে আছে? কে তুই? আমি সেই ব্যক্তি যাকে মারার জন্য তুই 20 জন লোক পাঠিয়েছিস। কি তুই সেই আকাশ? কিন্তু আমার লোকেরা তো বলেছিল তুই মারা গেছিস। আরে পাগল, তুই যার সাথে ফোনে কথা বলতি সে লোকটা আমিই ছিলাম, বুঝতে পারলি? কি এত বড় ধোঁকা আমার সাথে? তুই যদি ধোঁকা দিতে পারিস তাহলে আমি কেন পারবো না? তাছাড়া এখন বেশি কথা বলে কাজ নেই। তোমরা এই পুরো বাড়ি বোমা লাগিয়ে দাও, সাথে একে একটা চেয়ারের সাথে বেঁধে রাখো। চেয়ারের নিচে একটা বোমা বেঁধে দাও। লোকগুলো তাই করতে থাকে। পুরো বাড়িতে বোমা লাগিয়ে দেয়। সাথে রিয়াজের সব লোকদের এক এক করে ভেতরে নিয়ে আসে। তারপর ওরা বের হয়। কিছুটা দূরে এসে সবগুলো বোমা ফাটিয়ে দেয়। এতে ওখানে থাকা সব কিছু ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ পরে ওখান থেকে ওরা চলে আসে। ফেরার সময়ে আবিরকে কল দিয়ে খবরটা জানিয়ে দেয়। এইদিকে কয়েক ঘন্টা পরে আকাশ আবারও ওর আস্তানায় চলে আসে। অন্যদিকে কয়েকটা ঘন্টা পরে, কি করে হলো এইসব? কি এই কাজটা করতে পারে? ডেভিল বসকে কি জবাব দেব আমি? এইদিকে ডেভিলও কল দিয়ে বসে। ডেভিলের কল পেয়ে রাজীবের তো হাত কাঁপতে থাকে, তাই কল রিসিভ করে। জি বস, বলুন। আমি কি শুনতেছি? বস, যা শুনতেছেন সবই ঠিক, কিন্তু এই কাজটা কি করলো সেটাই তো বুঝতে পারছি না। ওই বাসায় তো সিসিটিভি আছে, হার্ড ডিস্ক দিয়ে তো দেখা যাবে। বস, ওই জায়গায় তো ইট পর্যন্ত ভালো নেই, সেখানে হার্ড ডিস্ক কীভাবে ভালো থাকবে? সেটাও তো কথা। তাহলে একটা কাজ কর, যে করে হোক খোঁজ নিয়ে দেখ কাজটা কে করেছে। জি বস, আমি দেখতেছি। এইদিকে রাজীব লোক লাগিয়ে দেয়। রাজীবের সাথে সাথে ডেভিলও লোক লাগিয়ে দেয়। এইদিকে রাজীবকে মারতে পেরে আকাশ আবির ওরা নিজেদের আস্তানায় একটা পার্টি করতে থাকে। এইদিকে রিয়াজকে মারতে পেরে আকাশ আবির ওরা নিজেদের আস্তানায় একটা পার্টি করতে থাকে। পার্টি শেষ করার পরের দিন ইরা আর তানু মিলে ওদের দেখা করতে বলে। এতে দুজনেই রাজি হয়ে যায়। যাওয়ার আগে আকাশ আবিরকে কিছু কথা বুঝিয়ে দেয়, যা আকাশ বুঝতে থাকে। বোঝা শেষ হয়ে গেলে, তুই কোনো টেনশন করিস না, আমি সবটা সামলে নিব। এইদিকে রিয়াজের মারা যাওয়ার ব্যাপারটা এবার পুলিশও জানতে পেরেছে। তোমরা রিয়াজের মারা যাওয়ার ঘটনা শুনেছো? জি স্যার, শুনেছি। কে মারতে পারে ওদের? এই বিষয়ে কোনো আইডিয়া আছে কি তোমাদের? স্যার, রিয়াজ, রাজীব এরা দুজনেই ডেভিলের হয়ে কাজ করে, কিন্তু এদের মধ্যে ঝগড়ার কারণে একজন আরেকজনকে মেরে ফেলেছে, নাকি এখানে দ্বিতীয় পক্ষের কোনো লোক ঢুকে মেরে ফেলেছে। খোঁজ বলতে ওরা জানিয়েছে ওরা তেমন কোনো প্রমাণ পায়নি, যখন পাবে তখন আমাদের অবশ্যই জানাবে। আমি যে কিছু লোকের উপরে নজর রাখতে বলেছিলাম, তাদের কোনো খোঁজ পেলে? তবে আমি এটা শিওর, যদি ওদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া না হয়ে থাকে তাহলে যাদের উপর নজর রাখতে বলেছি ওরাই এই কাজটা করেছে।
কিন্তু ওরা কোথায় থাকে এইসব ব্যাপারে জানা যায়নি কোনো কিছু। স্যার আমরা যখন জানি তাহলে ওদের সাহায্য নিয়ে কেন আমরা ওদের ধরছি না? কেননা আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। বুঝলে তো কথাগুলো? জি স্যার, বুঝতে পেরেছি। এইদিকে আকাশ আবির দুজনে চলে আসে ওদের সাথে দেখা করার জন্য। ওরা একে একে আলাদাভাবে কথা বলতে থাকে। ইরা ও আকাশকে অনেক রকম প্রশ্ন করতে থাকে, কিন্তু আকাশ অনেক সাবধানে সব প্রশ্নে উত্তর দিতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওদের কথাও শেষ হয়ে যায়। কথা শেষ করে ওরা দুজন চলে যায়। এইদিকে তখনই আবির আসে আকাশের কাছে। ওখানে আসার সাথে সাথে